কর্ণফুলী গ্যাস ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, পদ টেকনিশিয়ান, পরীক্ষা 10 মে 2024, গণিত অংশের সমাধান। এখানে 29 নাম্বার হচ্ছে একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? নাম্বার, একটি সংখ্যার 3 গুণের সাথে, সংখ্যাটি হলো এক্স, একটি সংখ্যার 3 গুণের সাথে, তাহলে ওই সংখ্যাটার সাথে 3 গুণের সাথে যদি আমি ওই সংখ্যাটির একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে, তাহলে দ্বিগুণ আবার দ্বিগুণ যোগ করলে 90 হয়, 90 হয়। তাহলে একটি সংখ্যা আমরা ধরেছি এক্স, এক্সের সাথে 3 গুণ, আবার ওই সংখ্যাটার সাথে আবার দ্বিগুণ যোগ করলে 90 হয়। তাহলে এখানে আমরা যোগ করে 3 আর 2 5x সমান 90। তাহলে এক্স ঠিক থাকলো, উপরে 90 নিচে 5, যদি আমরা কাটাকাটি করে 5 অক্ষে 5, তাহলে 4, 5 40, তাহলে উত্তর আসতেছে এখানে এক্স ইকুয়াল 18, তাহলে 18 উত্তর। এরপরে 30 নাম্বার হচ্ছে 12 ও 96 এর মধ্যে কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? এখানে একটা সূত্র আছে যে 12 এবং 96, এটা হচ্ছে 30 নাম্বার, এটা 29 নাম্বার ছিল, 29 এরপর 30 নাম্বার। তাহলে 30 নাম্বার 12 ও 96 এর মধ্যে কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? তাহলে যেহেতু 12 4 দ্বারা ভাগ করা যায়, 96 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে 96 বিয়োগ 12 নিচে 4 যোগ সূত্রে দেয়, তাহলে এটা একটা সূত্র। এখন এখানে 4 ঠিক থাকলো, 96 থেকে 12 বাদ দিলে, 6 থেকে 2 বাদ দিলে এখানে 4 আসে, আর এখানে 9 থেকে 1 বাদ দিলে 8, 84 যোগ 1। এখন 4 দিয়ে কাটি, 4 দুগুণা 8 আর 4 অক্ষে 4, তাহলে 21। তাহলে এখানে 21 যোগ 1 সমান সমান হচ্ছে 22, এখানে 22 অ্যান্সার। তারপরে 31 নাম্বার, 6, 8, 10 এর গাণিতিক গড় 9, 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? তাহলে এখানে 31 নাম্বার বলছে 6, 8, 10, 6, 8, 10 এর গাণিতিক গড়, তাহলে নিচে হচ্ছে 3, তাহলে এখানে আমরা 6 যোগ 8 যোগ 10 সমান সমান 3 ইকুয়াল 7 যোগ 9 যোগ এক্স, কোন সংখ্যা যেহেতু বলছো তাহলে আমরা এখানে এক্স ধরবো, নিচে হচ্ছে 3। তাহলে এই সমান চিহ্নের এপাশে হরে 3, এপাশে হরে 3 কাটা, তাহলে বাদ যায়, তাহলে উপরে থাকে 8 আর 10 18, 18 আর 6 হচ্ছে 24 ইকুয়াল এখানে 9 আর 7 যোগ করলে 16 প্লাস এক্স। এখন 16টা আমরা সমান চিহ্নের পাশে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 24 বিয়োগ 16 সমান সমান এক্স। 24 থেকে 16 বাদ দিলে তাহলে এখানে পাচ্ছি আমরা 8, তাহলে এক্স ইকুয়াল কী পাচ্ছি? এক্স ইকুয়াল 8, এটাই অ্যান্সার। এরপরে আসি 33 নাম্বার, প্রতিটি 3600 টাকা দরে, প্রতিটি 3600 টাকা দরে 2টি চেয়ার বিক্রয় করা হয়েছে, তাহলে প্রত্যেকটা চেয়ার কত টাকা বিক্রি করে? 3600। এই জন্য হচ্ছে প্রতিটি 3600 টাকা দরে 2টি চেয়ার বিক্রয় করা হয়েছে, একটি 20% লাভে এবং অপরটি 20% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, সব মিলিয়ে কত লোকসান হয়েছে? তাহলে এখানে 33 নম্বরে তাহলে একটি 20% লাভে, তাহলে আমরা এখানে তো 2টি চেয়ার মোট বিক্রয় মূল্য, তাহলে এখানে মোট বিক্রয় মূল্য যেহেতু প্রতিটি 3600 টাকা দিয়ে বিক্রি করছে, তাহলে 3600 যোগ 3600, 3600 যোগ করে 0 0 6 12 2 হলো 1 3 2 6 1 7, 7200 টাকা, তাহলে মোট বিক্রয় মূল্য হচ্ছে তার 7200 টাকা। এখন মোট ক্রয় মূল্যটা আমাকে বের করতে হবে, তাহলে আমি যে মোট বিক্রয় মূল্য থেকে মোট ক্রয় মূল্য বাদ দিলেই তাহলে লাভ হলো না ক্ষতি হলো সেটা বুঝতে পারবো। তাহলে এখানে একটি 20% লাভে এবং 20% ক্ষতি বিক্রয় করা হলো, তাহলে 20% লাভে যদি বিক্রয় করে তাহলে বিক্রয় মূল্য 20%
লাভে, তাহলে 20% লাভে, 20% লাভে, তাহলে 20% লাভে হলে তাহলে 100 যোগ 20 মানে 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে, 120 টাকা হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম, এখানে উপরে 100 নিচে হচ্ছে 120, আর বিক্রয় মূল্য 3600, তো দুইটাই 3600 টাকা দিয়ে বিক্রি করছি। 3600 টাকা হলে উপরে 100 গুণন 3600 নিচে হচ্ছে 120, তাহলে এই শূন্য কাটা দাও, 3×12 36, তাহলে 30 আসতেছে উপরে। তাহলে এখানে আমরা পাচ্ছি 30 × 30 আর দুটো শূন্য 3000 টাকা। তাহলে এখানে 20% লাভ বিক্রয় মূল্য কত বললাম? 3000 টাকা। এখন 90 এখানে এরপরে আছে যে 20% ক্ষতিতে, এখন 20% ক্ষতিতে 20% ক্ষতিতে হলে তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত? বিক্রয় মূল্য 80 টাকা হলে, তাহলে 80 টাকা বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে উপরে 100 নিচে হচ্ছে 80। আচ্ছা, বিক্রয় মূল্য 3600 হলে ক্রয় মূল্য 100 গুণন 3600 নিচে হচ্ছে 80। তাহলে এখানে আমরা কাটাকাটি করি, এ শূন্য কাটা, তাহলে 4 2 8, 4 লং 36, এখানে 90 আসে, আর এখানে 5 2 100, তাহলে উপরে 5 লং 45 আর 2 শূন্য 4500। তাহলে মোট বিক্রয় মূল্য এখানে 80%, তাহলে এখানে আমরা ক্রয় মূল্যটা কত হলো? এখানে ক্রয় মূল্য 3000, এখানে ক্রয় মূল্য 4500, তাহলে এখানে 4500 আর এখানে 3000কে আমরা যোগ করব, তাহলে মোট ক্রয় মূল্যটা কত আসে? 0 0, এখানে 5 আর এখানে 7500, তাহলে 7000, মোট ক্রয় মূল্য 7500 আর মোট বিক্রয় মূল্য হচ্ছে আমার 7200। তাহলে এই 7200 আর এখানে 7500, তাহলে এখানে তাহলে ক্ষতি কি হচ্ছে? তাহলে ক্রয় মূল্য 7500, তাহলে এখানে আর বিক্রয় 7200, তাহলে ক্ষতি হলো, তাই না? তাহলে ক্ষতি কত হলো? 7500 থেকে বিয়োগ 7200, তাহলে এখানে আমাদের ক্ষতি হলো 300 টাকা, 300 টাকা ক্ষতি হয়েছে। এরপরে 33 নম্বরের পর আসলো 34 নম্বর। সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা হয়। তাহলে এখানে বলছে যে 34 নম্বর, সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ নিয়ে 5 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা হয়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হতে 3 ঘন্টা সময় লাগে। তো দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটি 2/3 অংশ পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে এটা 34 নাম্বার। তাহলে এখানে 5 ঘন্টায় পূর্ণ হয় একটি চৌবাচ্চা, অতএব 1 ঘন্টায় পূর্ণ হয় 1/5। আবার এখানে 3 ঘন্টায় পূর্ণ হয় একটি চৌবাচ্চা, অতএব 1 ঘন্টায় পূর্ণ হয় 1/3। তাহলে দুটি একত্রে 1 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে 1/5 প্লাস 1/3, তাহলে এটা আমরা লসাগু করে 3 5 15 হয়, তাহলে উপরে 3 প্লাস 5 ইকুয়াল 8/15।
তাহলে এখানে 8/15, তাহলে এখানে লিখবো 8/15 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। অতএব 1 অংশ পূর্ণ হয় 1 গুণন উপরে 15 নিচে হচ্ছে 8। অতএব নিচে হবে, অতএব যেহেতু এখানে বলছে 34 নম্বরে 2/3 অংশ, যেহেতু 2/3 অংশ পূর্ণ হয়, তাহলে 15/8 গুণন উপরে 2 নিচে হচ্ছে 3, 3 5 15, 4 2 8, তাহলে সমান কত পাচ্ছি 5/4, এটা অ্যান্সার। এরপর 35 নম্বর বলছে একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ করতে পারেনি তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কয়জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে? পঁয়ত্রিশ নম্বর, তাহলে 30% পরীক্ষার্থী পাশ করেছে, তাহলে পাশ করেনি কতজন? তাহলে 100% থেকে আমরা যদি 30% বাদ দিই, তাহলে এখানে থাকে 70% পাশ করেনি। তাহলে 70% সমান আমরা লিখতে পারি পাশ করেনি কারা কারা? 12 জন প্লাস 30 জন, কতজন হলো? 42 জন। তাহলে 70% সমান 42 জন, অতএব 1% সমান 42/70, অতএব 100% সমান উপরে 42 গুণন 100 নিচে হচ্ছে 70। এখন 0 0 কাটি, 6 7 42, 6 10 60 জন, তাহলে 60 জন। তাহলে কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে? 60 জন। এরপরে 36 নম্বর বলছে 56 ফুট ব্যাসের একটি বৃত্তাকার 56 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে বর্গক্ষেত্রের যে কোণ একদিকের বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে বলছে 56 ফুট, তার মানে এখানে 36 নম্বর একটা বৃত্ত আট করি, তাহলে এই বৃত্তের 56 ফুট, তাহলে বৃত্তের ব্যাস, তাহলে কেন্দ্র দিয়ে যাবে, বৃত্তের ব্যাসটা পুরোটা হচ্ছে 56, তাহলে 56 ফুট ব্যাস, তাহলে এর ব্যাসার্ধ হচ্ছে কত? 28, ব্যাসার্ধ হচ্ছে 28। তাহলে এখানে আমরা বৃত্তের ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি, তাহলে এর ক্ষেত্রফলটা বৃত্তের ক্ষেত্রফল, আমাদের বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার, তাহলে আর বলতে এখানে 56 অর্ধেক 28, তাহলে পাই 28 উপরে স্কয়ার, তাহলে এটা বৃত্তের ক্ষেত্রফল আমরা পেলাম। তাহলে এই ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্র করলে, একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে বর্গক্ষেত্রে যে কোনো একদিকে বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে এই যে বৃত্তের ক্ষেত্রফলটা, এইটা হচ্ছে এই বর্গক্ষেত্রের, এই বৃত্তের ক্ষেত্রফল আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা সমান। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা এটাকে গুণ করে দিই, তাহলে এখানে 28 গুণন 28, 28 66 4 8 6 8 2 16 17 18 19 20 21 22 242, তাহলে এখানে 8 2 16 4 1 2 4 1 5, তাহলে এখানে পাচ্ছি 4 4 6 2 8 5 6 7 784। তাহলে এখানে পাই হচ্ছে পাই 22, পাইয়ের মান হচ্ছে 22/7 গুণ 784। তাহলে এখানে কাটাকাটি করি, কত আসতেছে? 7 × 7 7 12 84, 7 × 4 1, 7 × 7 8, 7 × 7 7 12 84, তাহলে এখানে আমরা 112 গুণন হচ্ছে 22, 2 2 4 2 কে 2 2 কে 2,
তাহলে 2 দুগুণা 4 বিয়োগ 2 বিয়োগ 2, তাহলে এখানে পাচ্ছি আমরা 4 বিয়োগ 6, এখানে 2 দুগুণা 4, এখানে 2, এটা পাচ্ছি আমরা ক্ষেত্রফল। তাহলে আর বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার, সমান 2464। এখন এ ঠিক থাকবে, এই স্কয়ারটা অবশ্যই বর্গমূল হয়ে যাবে 2464। 2464 এর মানটা হলো, যেহেতু এক বাহুর দৈর্ঘ্য চাইছে, এখানে এর মান হলো 49.6। তাহলে এই বর্গক্ষেত্রের একটা বাহুর মান চাইছে, তাহলে এটার মান হচ্ছে 49.6, এটা হচ্ছে অ্যান্সার। এরপর আসি 37 নাম্বার। একটি বাড়ি 40 ফুট উঁচু, একটি মইয়ের তলদেশে মাটিতে বাড়ির দেওয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে। উপরের মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে, মইটি কত ফুট লম্বা? তার মানে এখানে অতিভুজ চাইছে। তাহলে 37 নাম্বার, মনে করো এখানে এটা বাড়ির দৈর্ঘ্য কত আছে, 40 ফুট উঁচু, এবং একটি মইয়ের তলদেশে মাটিতে বাড়ির দেওয়াল থেকে 9 ফুট, তাহলে বাড়ির দেওয়াল থেকে এখানে 9 ফুট। তাহলে এখানে চাইছে মইটা, এই মইটা হচ্ছে অতিভুজ, এই অতিভুজের দৈর্ঘ্যটা কত? তাহলে আমরা জানি অতিভুজটা এক্স ধরলাম, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 40 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। তাহলে এখানে 1600 প্লাস 9 81, তাহলে এখানে আমরা পাচ্ছি 1681। তাহলে এখানে এক্স ঠিক থাকবে, এখানে বর্গটা অবশ্যই বর্গমূল হয়ে যাবে 1681। এটাকে যদি বর্গমূল করি তাহলে এটার মান আসে 41। তাহলে এখানে 41 হচ্ছে অ্যান্সার। এরপরে 38 নাম্বার বলছে, যদি x প্লাস 5y ইকুয়াল x প্লাস 5y ইকুয়াল 16 এবং x ইকুয়াল মাইনাস 3y হয়, তাহলে y ইকুয়াল কত? 38 নাম্বার যেহেতু এখানে বলছে x প্লাস 5y ইকুয়াল 16, আর হলো এখানে x ইকুয়াল মাইনাস 3y, তাহলে এখানে x এর মানটা আমরা বসাই দেব। তাহলে x এর মান হচ্ছে মাইনাস 3y ইকুয়াল 5y, এটার মধ্যে বসাই দিলাম। তাহলে 5y ইকুয়াল 16, তাহলে 15 থেকে 3 বাদ গেলে 2y ইকুয়াল 16, তাহলে y ইকুয়াল 8 আসে, y ইকুয়াল 8, এটা হচ্ছে অ্যান্সার, y এর মান হচ্ছে। এরপরে আসে 39 নাম্বার। 3টি মেশিন একটি কাজ যথাক্রমে 4, 5, 6 ঘন্টায় করতে পারে। 2টি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারে? তাহলে 2টি মেশিনের কথা বলছে, আছে 3টি মেশিন। তাহলে এখানে আমরা 39 নাম্বার, তাহলে এখানে প্রথম মেশিন 4 ঘন্টায় কাজ করে, তাহলে এখানে প্রথম মেশিন 4 ঘন্টায় কাজ করে একটি, অতএব প্রথম মেশিন 1 ঘন্টায় কাজ করে 1/4, এবং দ্বিতীয় মেশিন, যেহেতু প্রথম দ্বিতীয় মেশিন বলছে, দ্বিতীয় মেশিন 5 ঘন্টায় একটি কাজ করে, অতএব দ্বিতীয় মেশিন 1 ঘন্টায় 1/5। তাহলে প্রথম ও দ্বিতীয় মেশিন 1 ঘন্টায়
1 ঘন্টায় একত্রে কাজ করে, প্রথম দ্বিগুণ একত্রে 1 ঘন্টা কাজ করে 1/4 যোগ 1/5, তাহলে লসাগু 20, তাহলে 5 যোগ 4, তাহলে এখানে উপরে 9, নিচে হচ্ছে 20, তাহলে এত অংশ কাজ করে 1 ঘন্টায়, তাহলে 9/20 এত অংশ কাজ করে 1 ঘন্টায়, অর্থাৎ 1 অংশ কাজ করে 1 গুণন উপরে 20, নিচে হচ্ছে 9। যেহেতু 1 অংশ চায় না, বলছে দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে 1 ঘন্টায় কতটুকু কাজ, তাহলে 1 ঘন্টা যেহেতু চার্জ বলছে, তাহলে এখানে আমাদের এটা করার দরকার নাই, তাহলে এই যে এটা 9/20 অ্যান্সার, যেহেতু প্রথম ও দ্বিতীয় মেশিন 1 ঘন্টা কাজ করে কতটুকু সেটা পেয়েছে, তাহলে এখানে যোগ করার পর 9/20 এটা অ্যান্সার। এরপরে 40 নম্বর হচ্ছে ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 45 মাইল। করিম ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওনা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে? এখানে 40 নাম্বার যেহেতু সর্বমোট 45 মাইল, যে ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 45 মাইল, কিন্তু এখানে একটা কথা বলছে যে করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওনা হলো, তাহলে 1 ঘন্টায় করিম এখানে 1 ঘন্টায় করিম 3 মাইল চলে গেছে, তাহলে সর্বমোট যদি 45 মাইল হয়, 45 মাইল 1 ঘন্টায় করিম 3 মাইল এগিয়ে গেছে, তাহলে বাকি থাকে কত? 42 মাইল, 42, তাহলে 42 মাইল বাকি থাকে। এই 42 মাইল তারা কিন্তু 1 ঘন্টায় দুজনে যায়, 1 ঘন্টায় দুজনে যায় 4 যোগ 3 = 7 মাইল। তো দুজনে যদি 1 ঘন্টা হাঁটে তাহলে 7 মাইল যায়। যেহেতু করিম আগেই 1 ঘন্টা হাঁটছে, এই জন্য 3 আমরা বিয়োগ দিয়েছি, তাহলে 45 থেকে 3 বিয়োগ দিলে থাকে 42 মাইল। তাহলে 42 মাইল তারা যদি 1 ঘন্টায় হাঁটে 7 মাইল, তাহলে 6 × 7 = 42, তাহলে এখানে 6 ঘন্টা লাগে। 7 × 6 = 42, তাহলে এখানে 6 ঘন্টা লাগে। 6 ঘন্টা যদি হাঁটে তাহলে 42 মাইল তারা যেতে পারবে। তাহলে এখানে যেহেতু এখানে বলছে রহিম কত মাইল হাঁটার পরে করিমের সাথে দেখা হবে, তাহলে রহিম এখানে কত আছে? রহিমের হচ্ছে ঘন্টায় হাঁটে, রহিম ঘন্টা 4 মাইল হাঁটে, তাহলে এখন রহিম কত মাইল যাওয়ার পর দেখা হবে? রহিম যদি 4 মাইল হাঁটে, ঘন্টা 4 মাইল হাঁটে, তার গতিটা, এই গতির সাথে আমরা সময়টা আমরা কী করবো? গুণ দেবো, তাহলে তার দূরত্ব বের হচ্ছে 24, তাহলে 24 মাইল। তাহলে 24 মাইল, রহিম 24 মাইল হাঁটার পরে দেখা হবে, তাহলে আমাদের দূরত্বটা বের হবে। এই ছিল অঙ্ক।